আসসালামু আলাইকুম। মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আছি জেসমিন আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, খিলগা মডেল কলেজ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ দেখে থাকবে হয়তো। জাতীয় বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষাটা স্বাস্থ্যবিধি মেনে শুরু করা যায় কিনা, কারণ অনেক দিনই হয়ে গেছে আসলে। তো যাই হোক, আমি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সাবধানে আছো, নিরাপদেই চলাফেরা করছো এবং পাশাপাশি তোমরা একটু পড়াশোনাও করছো। তো আমি তোমাদের যেই টপিকটা আজকে আলোচনা করব, মাস্টার শেষ বর্ষের তোমাদের যে টপিকটা আলোচনা করব, সেই টপিকটা সম্পর্কে তোমরা আগে থেকে অভিহিত আছো। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। 1954 সালের যুক্তফ্রন্ট কি? 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফল ও প্রভাব আলোচনা করো। এই কোশ্চেনটা নিয়ে, এই টপিকটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করবে এবং আস্তে আস্তে তোমরা পরীক্ষার প্রিপারেশন নেবে। এবং কলেজ থেকেও তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে নেওয়া যায় কিনা, এরকম একটা কলেজ কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা তোমাদের অবশ্যই তোমরা যে কলেজে যে গ্রুপে অ্যাড আছো সবাই তোমরা গ্রুপের মধ্যেই পেয়ে যাবে সিদ্ধান্তগুলো। আর সেই অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করার জন্যে যেই বিধি মোতাবেক যে নিয়মকানুন, সেগুলো মেনেই তোমার আসলে অংশগ্রহণ করতে হবে। তো যাই হোক, চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে প্রথমেই আছে যে টপিকটা, যুক্তফ্রন্ট কি? আসলে যুক্তফ্রন্ট, এখানে যুক্ত কথাটা মনে হলে আমরা বুঝতে পারি যে এখানে কয়েকটা দলের অংশগ্রহণ। এখানে মূলত 4টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। 4টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত। দল 4টি হচ্ছে আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজামে ইসলাম এবং গণতন্ত্রী দল। এই 4টি দল নিয়ে 1954 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়। যুক্তফ্রন্ট গঠিত হওয়ার কারণটা হলো, পাকিস্তান প্রতিষ্ঠার পর শাসক দল মুসলিম লীগ দীর্ঘদিন নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। আমরা 1947 সালে যখন দেশ ভাগ হয়ে আমরা যখন পাকিস্তানি হলাম, পাকিস্তানের সাথে আসলাম, তারপর থেকে শাসক গোষ্ঠী এখানে যে প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল যে কেন্দ্রীয় সরকার থাকবে এবং প্রাদেশিক সরকার থাকবে, সেই প্রতিশ্রুতিটা না মানার কারণে তারা কোনো উদ্যোগ এখানে গ্রহণ করে নেয়। এছাড়া প্রাদেশিক সরকার নিয়ে কেন্দ্রীয় সরকারের যে টালবাহানা পূর্ব বাংলার জনগণের কাছে স্পষ্ট হয়ে ওঠে। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগের শোচনীয় পরাজয় ঘটানোর লক্ষ্যে 1953 সালের 14 নভেম্বর আওয়ামী লীগ যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত গ্রহণ হয় 1953 সালের 14 নভেম্বর। 4টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। 4টি দল হলো আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজামে ইসলাম এবং গণতন্ত্রী দল। 1954 সালের মার্চ মাসে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জনগণ যুক্তফ্রন্ট যে 21 দফা পেশ করেছিল, সেই 21 দফাকে তাদের স্বার্থ রক্ষার সনদ বলে বিবেচনা করে। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের
237টি মুসলিম আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসন লাভ করে, আর মুসলিম লীগ পায় মাত্র 9টি আসন। মুসলিম লীগ পায় পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের আসন ছিল 237টি, সেই 237টি আসনের মধ্যে 223টি আসন পায় যুক্তফ্রন্ট, আর মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে। হ্যাঁ, বাকি আসন অন্যরা পায়। নির্বাচনে পূর্ব বাংলার জনগণ পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় পশ্চিম পাকিস্তানিদের কর্তৃত্ব ও প্রভাব থেকে মুক্ত হওয়ার রায় প্রদান করে। এই যুক্তফ্রন্টের মাধ্যমে যে আমরা আর পশ্চিম পাকিস্তানিদের অধীনস্থ থাকব না, এটার একটা সম্মতি এই নির্বাচনের মাধ্যমে বোঝা যায়। পূর্ব বাংলার বাঙালিদের শাসন দেখতে জনগণ যে আগ্রহী তা স্পষ্ট হয়। যুক্তফ্রন্ট প্রাদেশিক সরকার গঠনের রায় লাভ করে। জনগণই যে সকল ক্ষমতার উৎস, এই নির্বাচন তা প্রমাণ করে যে জনগণ চাইলেই এখানে তাদের নিজেদের অবস্থান যে পরিবর্তন করতে পারে বা পরিবর্তন করা যায়, এই যুক্তফ্রন্টের মাধ্যমেই, এই যুক্তফ্রন্টে বিজয়ী হয়েই আত্মবিশ্বাসটা আরেকটু বেড়ে যায়। এবং ভাষা আন্দোলনের যে ত্যাগ মহিমা, যে ভাষা যে আমরা পেয়েছিলাম, সেটাও কিন্তু পরবর্তীতে যুক্তফ্রন্ট বিজয়ের মাধ্যমে আমরা আরও আমাদের আত্মবিশ্বাসটা ফিরে পাই। তাহলে জনগণ এই নির্বাচনে মুসলিম লীগকে প্রত্যাখ্যান করে এবং পূর্ব বাংলায় এর শাসনের অবসান ঘটায়। এই যুক্তফ্রন্টের মাধ্যমে পূর্ব বাংলার পশ্চিম পাকিস্তানিদের যে কর্তৃত্ব, সেটার অবসান ঘটানো হয়। এখানে দেখো তোমাদের যুক্তফ্রন্ট কি, এটা কিন্তু তোমাদের খ বিভাগেও আসে, খ বিভাগের প্রশ্নেও আসে যুক্তফ্রন্ট কি। তাহলে তোমরা যুক্তফ্রন্টটা শুরু করতে পারবা এভাবে, যে যুক্তফ্রন্ট 4টি দল নিয়ে গঠিত হয় এবং কেন গঠিত হয়, এই যে নানা, এটা তোমরা এখান থেকে লিখতে পারবা। এবং তোমাদের এখানে আরেকটা প্রশ্ন আসে ক বিভাগে, যে যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক কী ছিল। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক ছিল নৌকা প্রতীক। এবং এখানে আমরা যখন নির্বাচন পদ্ধতিটা কী ছিল, নির্বাচন পদ্ধতিটা ছিল 1935 সালের ভারত শাসন আইনের নির্বাচন বিধি সংশোধন করে পাকিস্তান গণপরিষদ 1952 সালের এপ্রিল মাসে নতুন নির্বাচন বিধি প্রণয়ন করে। এই বিধিটা এমন ছিল যে 21 বছর বয়স্ক হলে সকল নাগরিক ভোট দিতে পারবে, যেটা এখন কি, এখন 18 বছর হলেই সকল নাগরিক ভোট দিতে পারে। কিন্তু যুক্তফ্রন্ট নির্বাচনে এটা ছিল 21 বছর হলে নির্বাচনে ভোট দেওয়া যায়। সেটাও কিন্তু তোমাদের ক বিভাগের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নির্বাচনের পদ্ধতিটা ছিল, নির্বাচন অনুষ্ঠিত হবে 21 বছর বয়স্ক নাগরিকদের প্রত্যক্ষ ভোটে। হ্যাঁ, 3 ছিল পৃথক নির্বাচন ব্যবস্থা অনুসরণ করা হবে। আর 4 নাম্বার ছিল অমুসলমান নাগরিকদের জন্য আসন সংরক্ষিত থাকবে। হ্যাঁ, আসনটা এমন ছিল, মোট আসন নির্ধারণ করা হয় 309টি। যুক্তফ্রন্ট নির্বাচনের মূল আসন নির্ধারণ হয় 309টি। এর মধ্যে 309টির মধ্যে 237টি আসন নির্ধারণ করা হয় শুধুমাত্র মুসলমানদের জন্য। 237টির মধ্যে মুসলমানরা 223টি আসনই জয়যুক্ত হয়েছিল যুক্তফ্রন্টে। বাকি 72টি আসন নির্ধারণ হয় অমুসলমানদের জন্য। মহিলাদের জন্য 15টি সংরক্ষিত আসন রাখা হয়। এই 15টি সংরক্ষিত আসনে 9 জন মুসলমানদের জন্য 9টি, একটি বর্ণ হিন্দুদের জন্য, 2টি তফসিলি হিন্দু সম্প্রদায়ের জন্য, একটি খ্রিস্টান ও একটি বৌদ্ধ সম্প্রদায়ের জন্য বরাদ্দ হয়। এবং আনুমানিক এই যুক্তফ্রন্ট নির্বাচনে 1,40,000 অধিবাসীর জন্য একটি নির্বাচনী আসন নির্ধারণ করা হয়। 1953
1953 সালের 1 জানুয়ারি যাদের বয়স 21 বছর পূর্ণ হয়েছিল তারাই এই নির্বাচনে ভোটার হবার। তোমাদের মূল টপিকটা হচ্ছে 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণ। বিশেষ কতগুলো কারণে আসলে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয় এবং মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল। তো প্রথম কারণটা হচ্ছে মুসলিম লীগের অভ্যন্তরে আদর্শগত কুন্দল। 1946 সালে দিল্লিতে অনুষ্ঠিত মুসলিম লীগের আইন পরিষদের সদস্যদের বিশেষ অধিবেশনে মূল লাহোর প্রস্তাবেতে বর্ণনা ছিল রাষ্ট্রসমূহ, স্টেটস। শব্দটির পরিবর্তে যখন রাষ্ট্র বা স্টেট শব্দটি প্রতিস্থাপন করায় আব্দুল হাশিম সহ অবিভক্ত বাংলার অনেক মুসলিম লীগ নেতাই বিক্ষুব্ধ হয়ে ওঠেন। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর বিভিন্ন প্রদেশের ক্ষমতাসীন মুসলিম লীগের মধ্যে অভ্যন্তরীণ কুন্দল দেখা দেয়। উত্তর পশ্চিম সীমান্তে প্রদেশের প্রখ্যাত মুসলিম লীগ নেতা পীর মাঙ্কি শরীফ সর্বপ্রথম মুসলিম লীগের দুঃশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহদ সোহরাওয়ার্দী সহ নেতৃত্বের মুসলিম লীগের প্রগতিশীল অংশ 1949 সালে আওয়ামী মুসলিম লীগ নামে একটি স্বতন্ত্র সংগঠন সৃষ্টি করে। সমগ্র পাকিস্তানে প্রগতিশীল নেতা কর্মীগণ মুসলিম লীগের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে ওঠে এবং নতুন বিরোধী দল গঠন করায় মুসলিম লীগ দুর্বল হয়ে ওঠে। এটা অন্যতম একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে 21শে ফেব্রুয়ারির বিয়োগান্তক ঘটনা। 1947 সালের পর শুরু হয় বাংলা ভাষা ও সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা জানি ভাষা আন্দোলনের সময়কাল আমাদের দেশ ভাগ হওয়ার পরপরই শুরু হয়ে যায়। মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার চক্রান্ত শুরু করেন। এই চক্রান্তের বিরুদ্ধে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণ মিছিলে মুসলিম লীগ দলীয় মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নির্দেশে পুলিশ গুলি চালালে বরকত, সালাম, জব্বার, রফিক সহ অনেকেই শহীদ হন। এই নৃশংস ছাত্র হত্যার প্রতিবাদে দেশের আপামর জনসাধারণ মুসলিম লীগের প্রতি বিক্ষুব্ধ হয়ে পড়েন, যেটার ফলও আমরা সেই যুক্তফ্রন্টে পাই। এর ফলে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, ফলে 54 সালের নির্বাচনে মুসলিম লীগ পরাজয় হয়। 3 নম্বর হচ্ছে মুসলিম লীগের অগণতান্ত্রিক মনোভাব। 1949 সালে টাঙ্গাইলে অনুষ্ঠিত একটি উপনির্বাচনে পরাজয়ের ফলে মুসলিম লীগের নেতাদের মধ্যে একটা নির্বাচনী ভীতি সৃষ্টি হয়। তারা মনে করতে থাকে যে আমরা নির্বাচন দিলে আর পাশ করতে পারবো না। এই ভীতি থেকেই এই নির্বাচনী ভীতির ফলে 1951 সালে অনুষ্ঠেয় পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের নির্বাচন মুসলিম লীগ স্থগিত করে রাখে এবং প্রাদেশিক আইনসভার মেয়াদ আরও 3 বছর বাড়িয়ে দেওয়া হয়। মুসলিম লীগের এই যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত, এটার ফলেও মানুষ বিক্ষুব্ধ হয়ে পরবর্তীতে যুক্তফ্রন্টকে জয়যুক্ত করে। তারপরের পয়েন্ট আছে স্বায়ত্তশাসনের প্রতি উপেক্ষা প্রদর্শন। পাকিস্তান সৃষ্টি হয়েছিল 1940 সালে লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করে। লাহোর প্রস্তাবের মূল বক্তব্যই ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন, কিন্তু 1947 সালে স্বাধীনতা লাভের পর মুসলিম লীগ নেতৃবৃন্দ স্বায়ত্তশাসন প্রদানের পরিবর্তে পূর্ব বাংলার জনগণের উপর শোষণ ও নিপীড়ন শুরু করে। যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ প্রাদেশিক স্বায়ত্তশাসন অর্জনের এই আন্দোলনে নেতৃত্ব প্রদান করে, জনগণের মনে আবেদন সৃষ্টি করে এবং যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচির মূল বক্তব্য ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। তারপরে আছে মুসলিম লীগ সরকারের পূর্ব পাকিস্তানের স্বার্থের প্রতি উপেক্ষা প্রদর্শন। পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগের তথা রাষ্ট্রযন্ত্র পরিচালনার ক্ষমতা উর্দুভাষী ভারত থেকে আগত নেতৃবৃন্দ ও পাঞ্জাবি আমলা সেনাবাহিনীর হাতে চলে যায়। এ কায়েমি স্বার্থবাদী মহল শুরু থেকে
বাঙালিদের স্বার্থের বিরুদ্ধে সুকৌশলে ষড়যন্ত্র করতে থাকে। তাদের ইচ্ছা ছিল পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তানের উপনিবেশে পরিণত করা। মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই ষড়যন্ত্রের ফলে পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরাট অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয়। মুসলিম লীগ সরকারের শাসনামলে সৃষ্ট এই অর্থনৈতিক বৈষম্য ও বিমাতাসুলভ আচরণের বিরুদ্ধে যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ আন্দোলন পরিচালনা করে আসছিলেন। এর ফলে জনগণ এই নির্বাচনে মুসলিম লীগের বিপক্ষে এবং যুক্তফ্রন্টের পক্ষে রায় প্রদান করে এবং মুসলিম লীগের পরাজয় হয়। তারপর আছে মুসলিম লীগের প্রশাসনিক ব্যর্থতা। মুসলিম লীগের প্রশাসনিক ব্যর্থতা। মুসলিম লীগ শাসনামলে খাদ্য সংকট, লবণ সংকট ও বন্যা সমস্যা দেখা দেয়। মুসলিম লীগ সরকার এসব সমস্যার সমাধানে ব্যর্থ হয়। এমনকি মুসলিম লীগ সরকারের পাট কেলেঙ্কারি ফাঁস হয়ে যায়। ফলে পূর্ব বাংলার জনগণ মুসলিম লীগ সরকারের প্রতি বিক্ষুব্ধ হয়ে ওঠে। অপরদিকে যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ তাদের 21 দফা কর্মসূচিতে লবণ সংকট, খাদ্য সংকট ও বন্যা সমস্যার সমাধানের নিশ্চয়তা প্রদান ও মুসলিম লীগ শাসনামলের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে অনুসন্ধান পরিচালনা ঘোষণা করেন। এই ঘোষণা বাংলার জনগণকে উদ্দীপ্ত করে। তারপরের পয়েন্টটা আছে মুসলিম লীগ কর্তৃক নির্যাতনমূলক পদক্ষেপ গ্রহণ। ক্ষমতাসীন মুসলিম লীগ সরকার প্রাদেশিক স্বায়ত্তশাসনকামী ছাত্র, যুব, রাজনৈতিক নেতৃবৃন্দকে দেশদ্রোহী, ভারতের অনুচর, কমিউনিস্ট ইত্যাদি ব্যাখ্যা করে এবং তাদের উপর নির্যাতন চালায়। এই নির্যাতিত নেতারাই যুক্তফ্রন্ট গঠন করে এবং এর ফলে পূর্ব বাংলার জনগণ মুসলিম লীগের বিপক্ষে এবং যুক্তফ্রন্টের পক্ষে রায় দেয়। তারপর আছে মধ্যবিত্ত বাঙালি শ্রেণীর বিকাশ। পাকিস্তান সৃষ্টির পর হিন্দু জমিদার, ব্যবসায়ী, সরকারি কর্মচারী ও বুদ্ধিজীবীগণ ব্যাপক হারে ভারতে চলে যাওয়ায় অল্প সময়ের মধ্যে সেই শূন্যস্থান পূরণের জন্য উঠতি মুসলিম মধ্যবিত্ত শ্রেণীর সৃষ্টি হয়। এই বিকাশমান বাঙালির মধ্যবিত্ত শ্রেণীর মুসলিম লীগের পরিবর্তে যুক্তফ্রন্টের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পথ বেছে নেয়। তারপর হচ্ছে সংবিধান প্রণয়নে ব্যর্থতা। সংবিধান প্রণয়নে ব্যর্থতা। পাকিস্তান সৃষ্টির পর থেকেই মুসলিম লীগ সরকার ক্ষমতার রাজনীতি প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ক্ষমতার রাজনীতিতে জড়িয়ে পড়ায় মুসলিম লীগের নেতৃত্বাধীন গণপরিষদ সংবিধান প্রণয়নে ব্যর্থ হয়। এর ফলে ক্ষমতাসীন মুসলিম লীগের জনপ্রিয়তা দ্রুত কমতে থাকে। অপরদিকে যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ অতি দ্রুত সংবিধান প্রণয়নের প্রতিশ্রুতি প্রদান করলে পূর্ব বাংলার জনগণ যুক্তফ্রন্টের প্রতি তাদের সমর্থন জানায়। তারপরে যে পয়েন্ট আছে সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন। 1954 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে। ফলে জনগণ ব্যালটের মাধ্যমে মুসলিম লীগকে নির্ভয়ে প্রত্যাখ্যান করার সুযোগ লাভ করে। যেহেতু সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন ছিল, সেহেতু তাদের জন্য যুক্তফ্রন্টকে নির্বাচিত করা সহজ হয়েছিল। তাহলে আমরা এই যে কারণগুলা, সেই কারণগুলা থেকে আমরা জানতে পারি বা দেখতে পারি বা বলতে পারি বিশেষ কতগুলো যুক্তিসঙ্গত কারণে ক্ষমতাসীন মুসলিম লীগ দল 1954 সালের নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হয়। এরপর মুসলিম লীগ আর কোনোদিনই পূর্ব বাংলার জনগণকে তাদের পক্ষে নিতে পারে নাই। যুক্তফ্রন্টের পরে আর তাদের পক্ষে নিতে পারে নাই। এই ছিল মূলত আমার আলোচনা 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণ। তো আমার সুপ্রিয় মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করবে
এবং ভালো থাকবে, সাবধানে থাকবে, নিরাপদে চলাফেরা করবে।